তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি ইভিএস এর উপর 29 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 28টা ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে কিন্তু একদম নতুনভাবে ক্লাস করাবো। আজকে 29 নম্বর সেটে কয়েকটি গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন কিন্তু নিয়ে আসা হয়েছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে দেখো। বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, 1 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। সেখানে বলা হয়েছে আরাবাড়ি যে জন্য বিখ্যাত। তোমরা আরাবাড়ি যে নাম সেটা কিন্তু সকলেই শুনেছো, অর্থাৎ এই আরাবাড়ি যে বন সেটা কিসের জন্য বিখ্যাত সেটা মনে রাখবে, যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা। ওকে, তাহলে এই আরাবাড়ি কিসের জন্য বিখ্যাত সেটা মনে রাখবে, যৌথ বন ব্যবস্থা বা যৌথ বন সংরক্ষণের ব্যবস্থা। এটা বন্ধুরা, এই যৌথ বন ব্যবস্থা বা আরাবাড়ি জঙ্গলটা কোথায় অবস্থিত সেটা মনে রাখবে, পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু এই যৌথ বন ব্যবস্থাটি অবস্থিত। এবং এর সাথে একজন ব্যক্তি জড়িয়ে আছেন, তিনি কে মনে রাখবে, শ্রী অজিত কুমার ব্যানার্জি। কে জড়িয়ে আছে সেটা মনে রাখবে, শ্রী অজিত কুমার ব্যানার্জি। ইনি কে ছিলেন, ডিএফও অর্থাৎ কি ডিভিশনাল ফরেস্ট অফিসার কিন্তু ছিলেন এই শ্রী অজিত কুমার ব্যানার্জি। বন্ধুরা, এখানে কোন গাছ লাগানো হয়েছিল? বন্ধুরা, এখানে আরাবাড়ি যে জঙ্গল সেটা কিন্তু আস্তে আস্তে গ্রামের যে লোক তারা বনভূমি কেটে ফেলছিল তাদের চাহিদার জন্য। ফলে কি হয়, আস্তে আস্তে বনভূমিটা ধ্বংস দিকে চলে যায়। তখন কি করেন গ্রামের লোক এবং অজিত কুমার ব্যানার্জি কিন্তু প্রথম এগিয়ে এসেছিলেন এই বনটি সংরক্ষণ করার জন্য। যে বন্ধুরা কি করেছেন, তিনি কিন্তু শাল গাছ লাগানোর উদ্যোগটা কিন্তু এই অজিত কুমার ব্যানার্জি নিয়েছিলেন। অর্থাৎ কি গাছ লাগানো হয়েছিল সেখানে মনে রাখবে, শাল গাছ। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, JFM, যার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যৌথ বন ব্যবস্থা। ঠিক আছে বন্ধুরা, এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটা মনে রাখবে, 1971। এবং এই যে আরাবাড়ি জঙ্গল এটাই কিন্তু প্রথম। তাই যদি বলে আরাবাড়ি জঙ্গল কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটা মনে রাখবে কি, 1971। দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, পোশাক তৈরির উপাদান পাওয়া যায় কি কি গাছ থেকে? মনে রাখবে শন, পাট, শিমুল, এইসব গাছ থেকে আমরা কি পোশাক তৈরির কিন্তু উপাদান পেয়ে থাকি। অর্থাৎ এইসব গাছ থেকে যে সমস্ত উপাদান পাওয়া যায় সেগুলো থেকে সুতো তৈরি হয় এবং তারপরে কি সেগুলো পোশাক তৈরির কিন্তু উপাদান, অর্থাৎ পোশাক তৈরিতে সাহায্য করে। পরবর্তীতে বলা হয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়, অর্থাৎ যে সমস্ত পার্বত্য এলাকায় কি কি গাছ জন্মায় এইগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের দেয়, সেগুলো মনে রাখবে, ওক, বার্চ, রডোডেন্ড্রন। অর্থাৎ এই ধরনের গাছগুলো কোথায় জন্মায় সেটা মনে রাখবে, উচ্চ যে পার্বত্য অঞ্চল সেই বরফাবৃত যে অঞ্চল সেখানে কিন্তু ওক, বার্চ, রডোডেন্ড্রন এই ধরনের গাছগুলো কিন্তু জন্মায়। পরবর্তীতে বলা হয়েছে ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ, অর্থাৎ ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ মানে কি বন্ধুরা, ম্যানগ্রোভ মনে রাখবে লবণাক্ত মাটি। ওকে, সমুদ্র উপকূলবর্তী যে এলাকা অর্থাৎ লবণাক্ত মাটিতে কিন্তু এই ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদগুলি জন্মায়। কি কি মনে রাখবে, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, এই সমস্ত যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ। অর্থাৎ এগুলো কোথায় জন্মায়, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। বন্ধুরা, চলো সুন্দরবন সম্পর্কে একটু আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। দেখো সুন্দরবন অঞ্চলে যে সমস্ত নদীগুলি রয়েছে, দেখো বলা হয়েছে পিয়ালি, গোসাবা, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি। অবশ্যই তোমরা মনে রাখবে সুন্দরবন অঞ্চলে কি কি নদী রয়েছে, পিয়ালি, গোসাবা, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু অপশনে দিয়ে দেবে কোনটি সুন্দরবন অঞ্চলের বা কোনটা সুন্দরবন অঞ্চলের নয়, এরকম। অবশ্যই তোমরা এই নদীগুলি নোট করে নেবে। তো চলো আরেকটু জেনে নেই সুন্দরবন সম্পর্কে। আমাদের কি বলা হচ্ছে, বিশ্ব ঐতিহ্য মর্যাদা, অর্থাৎ যে ইউনেস্কো যে সাইট, অর্থাৎ ইউনেস্কো থেকে আমাদের যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিটা পেয়েছিল কত খ্রিস্টাব্দে সেটা মনে রাখবে, 1987 খ্রিস্টাব্দে। পরবর্তীতে বলা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ মর্যাদা কবে পায় সেটা মনে রাখবে, 1989। অর্থাৎ এই দুটোর মধ্যে ভুল করে দেয় অনেকেই, কেননা যাই প্রশ্ন আসুক সবাই কিন্তু 1987 ভাবে, কিন্তু এমনটা কিন্তু নয়। ওকে, এটা হচ্ছে ইউনেস্কো যে সাইট সেখান থেকে কিন্তু স্বীকৃতি পেয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি 1987। এবং বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রাখবে কবে, 1989 খ্রিস্টাব্দে। এবং টাইগার রিজার্ভ মর্যাদা পেয়েছিল সুন্দরবন কবে, 1973 খ্রিস্টাব্দে। এবং ওয়াইল্ড লাইফ যে স্যাংচুয়ারি সেটা কিন্তু 1977 খ্রিস্টাব্দে সুন্দরবন পেয়েছিল। এবং জাতীয় উদ্যানের যে মর্যাদা সুন্দরবন কবে পেয়েছিল সেটা মনে রাখবে, 1984 খ্রিস্টাব্দে। এবং ভেরি যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে রামসার সাইটের কবে পেয়েছিল সুন্দরবন সেটা মনে রাখবে, 2019। অর্থাৎ আমরা ধরতে গেলে একদম সম্প্রতি একটা ঘটনা। ওকে, অর্থাৎ 2019 খ্রিস্টাব্দে কিন্তু রামসার সাইটের খেতাব পেয়েছিল কে, সুন্দরবন অঞ্চল। আর এটা ভারতের মধ্যে কততম মনে রাখবে, 27তম কিন্তু রামসার সাইটে আখ্যা দেওয়া হয়েছিল, যেটা ইন্ডিয়াতে কত, 27তম। ওকে, আরো একটা গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন রয়েছে। দেখো আমাদের বলা হয়েছে পশ্চিমবঙ্গে ফার্স্ট কাকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পূর্ব কলকাতাকে। কি যে রামসার সাইটে আখ্যা দেওয়া হয়েছিল পূর্ব কলকাতাকে কিন্তু ফার্স্ট, এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড কোথায় সেটা মনে রাখবে, সুন্দরবনকে দেওয়া হয়েছে। ওকে,
পরবর্তী দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, শব্দ শোষণ করে এমন গাছ। মনে রাখবে পাইন, ফার, দেবদারু, অর্থাৎ এই সমস্ত গাছগুলো প্রচুর পরিমাণে যে শব্দ হয় সেগুলো কিন্তু শোষণ করতে সক্ষম, অর্থাৎ শব্দ দূষণ রোধে এই ধরনের গাছ লাগানো উচিত। সেগুলো মনে রাখবে পাইন, ফার, দেবদারু ইত্যাদি। পরবর্তী 4 নম্বরে বলা হয়েছে বিদেশ থেকে ভারতে আনা মাছ, অর্থাৎ কোন মাছ বিদেশ থেকে ভারতে আনা হয়েছে। তো মনে রাখবে তেলাপিয়া আমাদের কি বর্তমানে যে বিদেশ থেকে কিন্তু এই ধরনের মাছটা এনে এখন আমাদের ভারতে কিন্তু চাষ করা হচ্ছে, অর্থাৎ কোন মাছ, সেটা মনে রাখবে তেলাপিয়া। বন্ধুরা এই তেলাপিয়া মাছের চাষ করার পরে কি হচ্ছে, মশা নিধন, অর্থাৎ মশা কিন্তু প্রচুর পরিমাণে মারা যাচ্ছে। ওকে, তো পরবর্তী দেখো বলা হয়েছে কোন প্রাণীর অপর নাম কি, প্যাঙ্গোলিন। এই প্রশ্নটা কিন্তু এসেছিল তোমাদের প্রাইমারি টেটে, অর্থাৎ কোন প্রাণীর অপর নাম প্যাঙ্গোলিন, সেটা মনে রাখবে বনরুই। সেটা কি হয়ে যাবে, বনরুই হচ্ছে অপর নাম। ওকে, পরবর্তী দেখো আমাদের কি বলা আছে, বিলুপ্তপ্রায় মাছ, অর্থাৎ বিলুপ্তপ্রায় যে মাছ সেটা কি হয়ে যাবে, ন্যাদোষ। ওকে, বিলুপ্তপ্রায় মাছ কি হয়ে যাবে বন্ধুরা, সেটা মনে রাখবে ন্যাদোষ। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 5 নম্বরে আমাদের কি বলা হয়েছে। দেখে নাও আমাদের এখানে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ধূলিকণা আটকানোর জন্য কোন গাছ লাগাবেন। তো বন্ধুরা ধূলিকণা বা বায়ু দূষণ রোধের জন্য আমরা কি লাগাবো, বট, আম, অশ্বত্থ। কেননা এই গাছগুলো অনেক বড়, অর্থাৎ অনেক পাতা থাকে, সেগুলো কি হবে, ধুলো বালি শোষণ করতে পারে। তাই ধূলিকণা আটকানোর জন্য আমরা কোন গাছ লাগাবো, মনে রাখবে বট, আম, অশ্বত্থ এই গাছগুলি। পরবর্তী বলা হয়েছে পাহাড়ি অঞ্চলে কোন উদ্ভিদ মাটি তৈরি করতে সাহায্য করে, সেটা মনে রাখবে কি, মস এবং ফার্ন। ওকে, মনে রাখবে কি, মস, ফার্ন এগুলো কি করে, পাহাড়ি অঞ্চলে উদ্ভিদ মাটি তৈরি করতে কিন্তু সাহায্য করে এই মস, ফার্ন ইত্যাদি এই সমস্ত উদ্ভিদগুলি। পরবর্তী আমাদের 6 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, মাটিতে মেশে এবং মাটিতে মেশে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের প্রাইমারি থেকে আসে। বলা হয়েছে মাটিতে মেশে কোনগুলো, যেগুলো অনাজের খোসা, অর্থাৎ তরকারি বা সবজির যে খোসা হয় সেগুলোকে বলা হয় কি, অনাজের খোসা। তারপরে পাতা, কাগজ এই সমস্ত উপাদানগুলো কি হয়, দীর্ঘদিন মাটিতে থাকলে আস্তে আস্তে মাটির সাথে মিশে মাটিতে পরিণত হয়। এবং এর সাথে আরেকটা থাকে, সেটা মনে রাখবে ডিমের খোসাও কিন্তু মাটিতে মিশে যায়। ওকে, এবং মাটিতে মেশে না কোন উপাদানগুলি, যেগুলো কাঁচের টুকরো কিন্তু একদমই কি মাটিতে মেশে না, টিনের কৌটো এইগুলো কি মাটিতে আমাদের। 7 নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে, ধারালো নখওয়ালা প্রাণী। ওকে, তাহলে ধারালো নখওয়ালা অর্থাৎ যে সমস্ত প্রাণী কি নখগুলো খুবই ধারালো, অর্থাৎ যেগুলো শিকারী পাখি বা শিকারী পশু সেগুলোর নখ অবশ্যই কি হবে, ধারালো হবে। তাহলে কি, ঈগলকে আমরা কি শিকারী পাখি বলি, এবং বাঘও কি অবশ্যই শিকারী একজন পশু, অর্থাৎ ঈগল, বাঘ এগুলো কি বন্ধুরা ধারালো নখওয়ালা প্রাণী। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে লিপ্ত পদ, অর্থাৎ কোন প্রাণীর পায়ের পদগুলি কি হয়, জোড়া থাকে, অর্থাৎ একটার সাথে আর একটা জোড়া থাকবে, সেটা মনে রাখবে হাঁস এবং ব্যাঙ। ওকে, হাঁস এবং ব্যাঙের পায়ের পাতাগুলি কি একটার সাথে আর একটা আঙুল জোড়া থাকে, এর জন্য তাদের সাঁতার কাটতে বা জল পাস করতে অনেক সুবিধা হয়। পরবর্তী আমাদের 8 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলা হয়েছে বিসূচিকা। বন্ধুরা এই বিসূচিকা যে শব্দ, এটা কিসের সাথে জড়িত, মনে রাখবে কলেরা রোগের সাথে কিন্তু এই বিসূচিকা শব্দটি জড়িত। এবং এই কলেরা রোগ কোন ধরনের, সেটা মনে রাখবে ব্যাকটেরিয়া ঘটিত। ওকে, কোন ধরনের, মনে রাখবে ব্যাকটেরিয়া ঘটিত হচ্ছে একটি কলেরা রোগ এবং জলবাহিত। ওকে, অর্থাৎ জলের দ্বারা জল বহন করে, অর্থাৎ জলের দ্বারা কিন্তু ছড়িয়ে যায় এই কলেরা রোগটি এবং ব্যাকটেরিয়া ঘটিত। পরবর্তী বলা হয়েছে ব্ল্যাক ডেথ। বন্ধুরা ব্ল্যাক ডেথকে কি, বন্ধুরা ব্ল্যাক ডেথ কোন রোগের নাম, সেটা মনে রাখবে প্লেগ রোগকে কি বলা হয়, ব্ল্যাক ডেথ বলা হয়। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং বহন করে কে, ইঁদুর। বহন করে কে, অর্থাৎ ভেক্টর বাহিত একটি রোগ, সেটা মনে রাখবে ইঁদুর। ওকে, বহন করে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলা হচ্ছে প্লেগ রোগীদের কে সেবা করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা মনে রাখবে ভগিনী নিবেদিতা কিন্তু এই প্লেগ রোগীদের সেবা করেছিলেন। পরবর্তী আমাদের বলা হয়েছে হোয়াইট ডেথ। ওকে, কি বলা আছে, হোয়াইট ডেথ অর্থাৎ যক্ষা। যক্ষা হচ্ছে একটা কি ব্যাকটেরিয়া আমাদের ঘটিত রোগ এবং বায়ু বাহিত, অর্থাৎ বায়ুর দ্বারা বাহিত হয় এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা। ওকে, পরবর্তী দেখো আমাদের 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, অর্জুন গাছের ছালে হার্টের অসুখ, যে হার্টের যে অসুখ হয় সেটা কিন্তু কমানো যায় এই অর্জুন গাছের ছাল থেকে। এটাও কিন্তু প্রাইমারি টেটে এসেছিল, অর্থাৎ মনে রাখবে অর্জুন গাছের ছালে কি হয়, হার্টের যে অসুখ সেটা কিন্তু কমানো যায় বা তার ঔষধ পাওয়া যায়। পরবর্তী বলা হয়েছে কুইনাইন। বন্ধুরা সিঙ্কোনা গাছের যে ছাল সেখান থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায় এবং এটা কি কাজে লাগে, ম্যালেরিয়ার কিন্তু ঔষধ তৈরিতে কিন্তু এই কুইনাইন অর্থাৎ সিঙ্কোনা গাছের ছাল কিন্তু কাজে লাগে। পরবর্তী আমাদের দেখো কি বলা হয়েছে নিকোটিন, অর্থাৎ তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় কি নিকোটিন, এবং এটা কি কাজে, নেশাজাত দ্রব্য অর্থাৎ মাদক দ্রব্য হিসাবে কিন্তু এই নিকোটিনটি ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তীতে বলা হয়েছে ডাটুরিন, যেটা ধুতুরা গাছের পাতা থেকে পাওয়া যায় এবং কি কাজে লাগে, মনে রাখবে হাঁপানি উপশমকারী।
ওকে, হাঁপানি উপশমকারী কাজে লাগে কে? ধুতুরা গাছের। পরবর্তী দেখো আমাদের কি বলা হচ্ছে, রেসারোপিন কি হয়? সর্পগন্ধা গাছের কিন্তু মূলে পাওয়া যায় এই রেসারোপিন। ওকে, এবং কি কাজে লাগবে? মনে রাখবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কি ব্যবহার করা হয়? এই রেসারোপিন, যেটা সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। দেখো আমাদের আজকে শেষতম 10 নম্বর প্রশ্নে কি বলা আছে, ভূমিক্ষয় ঘটায় কে? প্লাস্টিক। অর্থাৎ মাটিতে কিন্তু ধস নামতে বা ভূমি ক্ষয় করতে প্লাস্টিক সাহায্য করে। প্লাস্টিক কিন্তু অনেক ক্ষতিকর আমাদের পরিবেশের ক্ষেত্রে। বন্ধুরা পরবর্তী বলা আছে শুয়োপোকা, যেটা কি বলা হয়? পতঙ্গের লার্ভা দশা। তো শুয়োপোকা কি বলা হয় সেটা মনে রাখবে, পতঙ্গের লার্ভা দশা বলা হয়। এবং তোমাদের জন্য আজকের হোম টাস্ক, আজকের শেষ প্রশ্ন বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে কে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে মেনশন করে দেবে এই বৃষ্টির সম্ভাবনা কোন প্রাণী আগাম বুঝতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, তোমাদের অনেক ধন্যবাদ। এবং আজকের ভিডিওর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের আজকে অন্যদিন টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেই, কিন্তু আজকে তোমাদের এখানে প্রোভাইড করে দেবো। অবশ্যই তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।